হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN3 পেপার থেকে, অর্থাৎ তোমাদের ফিফথ সেমিস্টারে প্রথম যে মাইনর পেপারটা আছে ওই পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। অর্থাৎ সমুদ্রগুপ্তের কৃতিত্ব, এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে তোমরা ভূমিকাটা দেখে নাও। গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক হিসাবে সমুদ্রগুপ্তের নাম ভারতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তার অসামান্য সামরিক দক্ষতা এবং রাজনৈতিক পাগ্গার জোরে তিনি একটি ছোট রাজ্যকে এক বিশাল সাম্রাজ্যে রূপান্তরিত করেছিলেন। ঐতিহাসিক ডক্টর ভিনসেন্ট স্মিথ তার সাম্রাজ্য বিস্তারের নীতির জন্য সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন। খ্রিস্টীয় 4th শতকে সমুদ্রগুপ্তের শাসনকালে গুপ্ত সাম্রাজ্য রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে এক নতুন উচ্চতায় পৌঁছায়, যা পরবর্তীকালে ভারতের সুবর্ণ যুগ হিসাবে পরিচিতি লাভ করে। তারপরে বলা হচ্ছে, দেখো, সাম্রাজ্য বিস্তার ও সামরিক কৃতিত্ব। পরের পয়েন্ট, সাম্রাজ্য নির্মাতা হিসাবে সমুদ্রগুপ্তের প্রধান কৃতিত্ব ছিল তার দিগ্বিজয় অভিযান, যা তিনি বিভিন্ন ধাপে সম্পন্ন করেছিলেন। তার এই সামরিক সাফল্যের মূল ভিত্তি হল সভাকবি হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি। এই প্রশস্তিতে তার সামরিক অভিযানের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। প্রথম হচ্ছে আর্যবতে প্রথম যুদ্ধ, অর্থাৎ উত্তর ভারত। আর্যবত মানে সিংহাসন আরোহণের পর সমুদ্রগুপ্ত প্রথমে উত্তর ভারতের 9 জন রাজাকে পরাজিত করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন নাগ সেন, গণপতি নাগ এবং অচ্যুত। এই রাজাদের পরাজিত করে তিনি তাদের রাজ্য সরাসরি সাম্রাজ্যভুক্ত করেন এবং এটি ছিল তার সামরিক সাফল্যের প্রথম ধাপ, যা তার ক্ষমতাকে সুপ্রতিষ্ঠিত করে। তারপরে হচ্ছে দাক্ষিণাত্য অভিযান। উত্তর ভারতের জয়ের পর সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের দিকে মনোযোগ দেন। তার এই অভিযান ছিল দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ। এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় তিনি 12 জন দক্ষিণ ভারতীয় রাজাকে পরাজিত করেন। এই রাজাদের মধ্যে কাঞ্চির পল্লব রাজা বিষ্ণুগোপ অন্যতম ছিল। কিন্তু সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্যের এই রাজ্যগুলিকে সরাসরি নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেননি, বরং পরাজিত রাজাদের প্রতি তিনি উদার নীতি গ্রহণ করেন। তিনি তাদের রাজ্য ফিরিয়ে দেন এবং বিনিময়ে তাদের থেকে আনুগত্য ও কর আদায় করেন। এই নীতিটি গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতি নামে পরিচিত। এই নীতির মাধ্যমে তিনি প্রমাণ করেন যে তিনি কেবল একজন যোদ্ধা নন, একজন বিচক্ষণ কূটনীতিকও। পরের পয়েন্ট, আর্যবতের দ্বিতীয় যুদ্ধ। দক্ষিণ ভারত থেকে ফেরার পথে তিনি আরও কিছু উত্তর ভারতীয় রাজাকে পরাজিত করেন এবং তাদের রাজ্য সম্পূর্ণরূপে নিজ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করেন। এই অভিযানের মাধ্যমে তার সাম্রাজ্যের সীমানা হিমালয় থেকে বিন্ধ্য পর্বতমালা এবং বঙ্গোপসাগর থেকে আরব সাগর পর্যন্ত বিস্তৃত হয়। পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে হচ্ছে, দেখো, পান্থ ও অরণ্য রাজ্য জয়। সমুদ্রগুপ্তের এই বিশাল ক্ষমতা দেখে 5টি সীমান্ত রাজ্য এবং কিছু উপজাতি গণরাজ্য স্বেচ্ছায় তার বশ্যতা স্বীকার করে নেন। তারা তাকে নিয়মিত কর দিতেও সম্মত হন। তারপরে দেখো, বিদেশি শক্তির সঙ্গে সম্পর্ক। এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় যে সিংহল ও অন্যান্য দ্বীপের শাসকরা সমুদ্রগুপ্তের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন এবং উপহার পাঠিয়েছিলেন। এটি তার ক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতির প্রমাণ করে।
তারপরে অন্যান্য কর্তৃত্ব। দেখো এখানে প্রথম পয়েন্ট হচ্ছে সুশাসক। সমুদ্রগুপ্ত তার বিশাল সাম্রাজ্যকে সুসংগত করেন। তিনি দূরবর্তী রাজ্যগুলোর প্রতি ভিন্ন নীতি এবং নিকটবর্তী রাজ্যগুলোর প্রতি ভিন্ন নীতি গ্রহণ করে তার প্রশাসনিক প্রজ্ঞার পরিচয় দেন। তার এই দূরদৃষ্টির ফলস্বরূপ গুপ্ত সাম্রাজ্যের শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। সমুদ্রগুপ্ত নিজে একজন বিদ্যাসী এবং গুণী ব্যক্তি ছিলেন। এলাহাবাদ প্রশস্তিতে তাকে কবিরাজ উপাধি দেয়া হয়। তিনি একজন দক্ষ কবি এবং সঙ্গীতজ্ঞ ছিলেন। তার মুদ্রায় বীণা বাজানোর অবস্থায় তার মূর্তি পাওয়া যায়, যা তার সঙ্গীত প্রীতির প্রমাণ দেয়। তিনি পণ্ডিত ও শিল্পীদের পৃষ্ঠপোষকতা করতেন এবং তার রাজসভা বিদ্বজ্জনে পূর্ণ ছিল। তারপর ধর্মীয় সহিষ্ণুতা। সমুদ্রগুপ্ত ছিলেন একজন নিষ্ঠাবান হিন্দু, যিনি বৈদিক জ্ঞানের পুনর্জীবন ঘটিয়েছিলেন। তিনি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করে তার বিজয় ঘোষণা করেন। তবে তার ধর্মীয় সহিষ্ণুতা প্রশংসনীয় ছিল। তিনি বৌদ্ধ ও অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দিতেন। এবার উপসংহারে কি লিখবে দেখো। উপসংহার: সাম্রাজ্য নির্মাতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব অতুলনীয়। তার সামরিক প্রতিভা এবং বিচক্ষণ রাজনৈতিক নীতির কারণে তিনি একটি ক্ষুদ্র রাজ্যকে এক বিশাল সাম্রাজ্যে পরিণত করতে সক্ষম হন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন, সমুদ্রগুপ্তের দিগ্বিজয়গুলি ভারতের ঐক্য সাধনের প্রথম সার্থক প্রচেষ্টা ছিল। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।